ছাগলগুলো নিয়ে চলে গেছে, ঘরের ভিতর ফ্রিজ আছে নিয়ে চলে গেছে, একসাথে 18টা পরিবার এটা শিকার হয়েছে। আমার দেশের সামরিক বাহিনী কোথায়? আমার দেশের পুলিশ প্রশাসন কোথায়? আমার দেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনী থাকতে কেন আমার মাদ্রাসার ছাত্রদের ভাইদেরকে পাহারা দিতে হবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটা প্রশ্ন করতে চাই। তার মানে এই রাষ্ট্র, এই সরকার, এই রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণ ব্যর্থ। যারা এই ঘটনা ঘটায়, যেহেতু বিচার হচ্ছে না, আমি মনে করি এই সরকারই তাদেরকে পরোক্ষভাবে পৃষ্ঠপোষক করতেছে, ফলে তারা সাহস পাচ্ছে এই ধরনের ঘটনা ঘটার জন্য। সারা দেশে সংখ্যালঘুদের উপরে যে হামলা, নির্যাতন এবং একই সঙ্গে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটছে, সেটার প্রতিবাদে সংখ্যালঘুরা বেশ কদিন ধরেই তারা রাস্তায় নেমেছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। আজকেও শাহবাগে এসেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। এই মুহূর্তে যুক্ত রয়েছে আজকের বিজনেস বাংলাদেশ থেকে মৌসুমী সুলতানা। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন এই সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধি অন্তু রায়। তিনি একজন বুয়েটের শিক্ষার্থী। আমি তো তার সঙ্গে কথা বলতে চাই। অন্তু রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিজনেস বাংলাদেশ থেকে। আপনারা আজকে যে 8 দফা দাবিতে কর্মসূচিটা পালন করবেন কিছুক্ষণ পরে, সেই 8 দফা দাবিতে আপনাদের কি কি দাবিগুলো রয়েছে? আমাদের প্রথম দাবি ছিল যে বিগত 5 আগস্ট সরকার পতনের পর যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করেছে, যারা এর পিছনে দায়ী, যে সকল দুষ্কৃতকারী, তাদের শাস্তি ব্যবস্থা নিশ্চিত করা এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের পাশে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং যারা এর পিছনে দায়ী তাদের শাস্তি নিশ্চিত করা এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এটা আমাদের দফা 2 ছিল। আমাদের দাবি 2 নম্বর ছিল যে আমাদের অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রয়োজন। দাবি 3 ছিল সংখ্যালঘু সুরক্ষা মন্ত্রণালয়। দাবি 4 ছিল আমাদের দেবত্ব সম্পত্তি রয়েছে, আপনারা জানেন। আমরা দেখতে পাই বিগত 15-16 বছর যাওয়া যখন ফ্যাসিস্ট সরকার ছিল, সে সময় দেখতে পাই এই দেবত্ব সম্পত্তিগুলা সরকার দলীয় প্রতিনিধি বা যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সরকারি রাজ্যের সাথে যুক্ত তারাই দখল করে রেখেছে। এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই যে আমাদের প্রতিনিধি যারা সংখ্যালঘু হিন্দু তারাই দেখছে আমাদের দেবত্ব সম্পত্তি দখল করছে। এটাও সত্য যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দেবত্ব সম্পত্তি দখল করে রেখেছে। আমাদের দাবি ছিল যে এই দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে এবং এটি বাস্তবায়ন করার জন্য একটি আইন প্রণয়ন করতে হবে। এরপর আমাদের আরেকটা দাবি ছিল যে আপনারা জানেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উপাসনালয় নেই। আমরা সেখান থেকে বলেছি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপাসনায় বরাদ্দ দিতে হবে। যে আমি যদি বলি যে আমাদের বুয়েটের মতো প্রতিষ্ঠানে শুধুমাত্র একটা হলে আমাদের একটা উপাসনায় বিদ্যমান হিন্দুদের জন্য, কিন্তু আমাদের কোনো সেন্ট্রাল মন্দির নেই, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি অবস্থা। আমরা ছাত্ররাই কোটা আন্দোলন কেন করেছি? বৈষম্যের বিরুদ্ধে। আমরা দেখতে পাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটা বিশেষ সম্প্রদায় যদি মসজিদ থাকতে পারে, ধর্মের অনুষ্ঠান থাকতে পারে, আমাদের কেন থাকবে না? আমাদের মন্দির কেন থাকবে না? 53 বছর হয়ে গেছে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তবু আমরা কিন্তু আজকে প্রত্যেকটা সরকারি ইউনিভার্সিটি কিন্তু আমরা মন্দির পাচ্ছি না। এখানে বুয়েটের মতো প্রতিষ্ঠানে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, কিন্তু আজও সেখানে কার্যক্রম এখন কনস্ট্রাকশন কাজ চলমান না। এবার আমাদের দাবি ছিল যে আমাদের পালি ও সংস্কৃত শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে এবং আমাদের যে শারদীয় দুর্গোৎসব আছে সেখানে আমাদের 5 দিন ছুটি বাস্তবায়ন করতে হবে। এটি আমাদের দাবি ছিল। এখন আপনি যে প্রশ্নটি করেছে যে আপনারা যেটা জানেন যে বিগত সরকার পতনের পর যে হামলাগুলো হয়েছে এগুলো রাজনৈতিক, এবং এই কারণে আমরা সংখ্যালঘু সম্প্রদায় অনেক মনক্ষুণ্ণ হয়েছি যে আপনারা এভাবে একটা ঘটনাকে যেভাবে ধামাচাপা দিয়েছেন রাজনৈতিক তকমা লাগিয়ে। আমরা এর দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে তথা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে। আমরা এই সংখ্যালঘু অধিকার আন্দোলন যারা আমরা ছাত্র আছি, যেমন আমি অন্তু রায়, সুকান্ত বর্মা, আমরা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, বিশেষ করে নোয়াখালী, দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, কুষ্টিয়াতে গিয়ে আমরা সরজমিনে গিয়ে আমরা ডেটা কালেকশন করেছি। আমরা ফোকাস করেছি কি, যেহেতু আমাদের মিডিয়া বলতেছে, আমাদের সরকার বলতেছে যেগুলো রাজনৈতিক, আমরা প্রমাণ করতে চাচ্ছি যে এখানে রাজনৈতিকের পাশাপাশি অরাজনৈতিক হয়েছে, হামলা হয়েছে। আমরা জানি, আমরা স্বীকার করছি যে রাজনৈতিক হামলা হয়েছে, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে আপনি যদি ডেটা কালেকশন করেন সেখানে মধ্যে দেবে 80% অরাজনৈতিক হামলা। আমাদের সরকার সেটাকে ডিনাই করতেছে, আমাদের ডক্টর ইউনূস সেটা ডিনাই করতেছে। আমরা চাই এই ইউনূস স্যার, আমরা যে 122টি আজকে আপনাদের কাছে কালকে দিয়েছি, আপনারা প্রমাণ করেন। আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এই 122টার মধ্যে কোনটা রাজনৈতিক, আপনি আমাদেরকে প্রমাণ করে দেন। যদি আপনি আমাদেরকে প্রমাণ করে দিতে পারেন, আমরা আমাদের দায় মাথায় মেতে দিব। আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি। আমরা খুলনা বিভাগের কাজ চলমান, এই 122টা কিন্তু পুরো বাংলাদেশের না, আমরা আপডেট করতেছি। খুলনা বিভাগে আমাদের কাজ চলতেছে, যেগুলো অরাজনৈতিক সেগুলো আমরা নিয়ে আসতেছি। এবং আমি আপনাদের মাধ্যমে সকল গণমাধ্যমকে অনুরোধ করবো যে আপনারা রিপোর্ট প্রকাশ করুন, আপনারা আমাদের পাশে থাকেন। একমাত্র
আমাদের ভরসা যেহেতু এখন সরকার নেই, সরকার যেহেতু স্বীকার করতেছে না, সরকার যেহেতু ক্ষতিপূরণ দিচ্ছে না, আপনারা যদি ভয়েস রেজ করে তাহলে আমাদের সরকার আমাদের পক্ষে দাঁড়াবে। আপনারা তো বিভিন্ন জায়গা ভিজিট করেছেন, দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে গিয়ে আসলে আপনারা কি কি ধরনের ঘটনা, 122টা ঘটনার কথা আপনি বললেন, আপনি কি একটু উল্লেখযোগ্য বলতে পারবেন আপনারা কতটুকু দেখেছেন, ঘটনাগুলো কি কি কিরকম ভাবে অত্যাচার করা হয়েছে? সেটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছেন উল্লেখযোগ্য ঘটনা, আমি উল্লেখযোগ্য ঘটনা বলতে লালমনিরহাটের হাতিবান্ধার ঘটনা তুলে ধরি। সে ভারতের সীমান্তে 2 কিলোমিটার মধ্যে, সেখানে 5 আগস্ট সরকার পতনের পর রাত্রে যেভাবে তাদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ। লুটপাট বলতে কি, যে যারা ছাগল করেছে, ছাগল পালে, গরু পালে, ছাগল গরু নিয়ে চলে গেছে, ঘরের ভিতরে ফ্রিজ আছে নিয়ে চলে গেছে। 118টা পরিবার এটার শিকার হয়েছে, 119টা পরিবার শিকার হয়েছে। কেউ লুটপাট করার পর তারপর তারা আগুন দিয়েছে। তার মানে তাদের লক্ষ্য কি ছিল? দুষ্কৃতকারী কারা? সরকার সে তথ্য উদ্ঘাটন করতেছে না। সরকারকে আমরা বারে বারে জানাচ্ছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে জমা দিচ্ছি রিপোর্ট, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতেছি, আমরা আমাদের যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা ছিল উপদেষ্টা নাহিদ ইসলাম, তার কাছে লিস্ট প্রকাশ করেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এখন পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা বলতে চাই, আমরা ছাত্র, আমি কুয়েটের স্টুডেন্ট, আমি আর কতদিন রাজপথে থাকবো? আমার পড়াশোনা করতে হবে না? সরকার কি পাশে দাঁড়াবে না? আমাদের জিত চলেছে। সরকার কতদিন দাবি, যতদিন না দাবি আদায় না মানবে, আমরা এই রাজপথে থাকবো, আমরা রাজপথে কর্মসূচি চলমান থাকবো। সে যদি 30 জন ছাত্র, 30 জন ছাত্র নিয়ে আমরা সহযোগী অবস্থান করবো, যদি 50 জন ছাত্র নিয়ে। নতুন বাংলাদেশ শুরু হলো 5 আগস্টের পর, আপনারা শিক্ষার্থীরা আন্দোলন করলেন, সেখানে অনেকে জীবন দিল, রক্ত দেওয়া হলো। একটা নতুন বাংলাদেশের সূচনার লগ্নে এসে এরকম সংখ্যালঘুদের উপরে যে হামলাগুলো হচ্ছে, অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটছে, অনেক নির্যাতনের ঘটনা আমরা জানতে পাচ্ছি গণমাধ্যম সূত্রে। এই ঠিক এরকম একটু প্রারম্ভর কালে এরকম ঘটনাগুলো কারা ঘটাতে পারে, তাদের উদ্দেশ্যটা কি হতে পারে? আপনার প্রতিনিধি হিসেবে আপনি কি মনে করছেন? সেটা হচ্ছে আমি যে ঘটনাস্থলে গিয়েছি, কারা ঘটাতে পারে এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে যে সরকারকে জানানো, রিপোর্ট দিয়ে যে স্যার এখানে হামলা হয়েছে, পুলিশ সুপারকে জানানো যে আপনারা এই তথ্যটা উদ্ঘাটন করুন। এটা প্রশাসনের কাজ। আমরা স্টুডেন্ট, আমরা জাস্ট আনতে পারি। আমাদের ব্যর্থতা কোথায় জানেন? বিগত 53 বছর 1972 সালে যখন হচ্ছে বঙ্গবন্ধু যখন ছিল, তার শাসনকালে যখন দুর্গাপূজা বয়কটের মতো করেছে, দুর্গাপূজা হামলা করা হয়েছে, এই যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, এর জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। এই যারা এই ঘটনাটা ঘটায়, যেহেতু বিচার হচ্ছে না, আমি মনে করি এই সরকারি তাদেরকে পরোক্ষভাবে পৃষ্ঠপোষক করতেছে, ফলে তারা সাহস পাচ্ছে এই ধরনের ঘটনা ঘটার জন্য। যদি আজকে অন্তর্বর্তী সরকার যেহেতু নিরপেক্ষ, আমাদের যেহেতু ছাত্ররা জীবন দিয়ে এই 2024 সালে নতুন স্বাধীনতা অর্জন করেছে, আমরা আশা করি এই সরকার যদি অন্তত বিচার করে, পরবর্তীতে জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, কখনো এই ধরনের দুষ্কৃতি আর কোনো সাহস পাবে না যে এই ধরনের ভাবে সংখ্যালঘু সম্পদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করতে। সোজা কথা আমাদের দুষ্কৃতিকারীরা কারা? তারা আপনারা নিশ্চয়ই আপনাদের একটা ধারণা আছে কারা এটা করছে, সেটা আপনি স্পেসিফিক বলছেন না কেন? না, দুষ্কৃতকারী কারা আমরা নিজেরা কারোর দিকে আঙুল তুলতে পারি। আমরা যেহেতু হামলাকারীদেরকে জিজ্ঞেস করছি, তারা কিন্তু বলতে পারতেছে না যে এটা কারা। কারণ রাতের অন্ধকারে অপরিচিত মানুষ অন্য এলাকা থেকে এসে আরেক এলাকায় মব জাস্টি শুরু করছে। সুতরাং আমরা তো বলতে পারি কারা। এটা কাজ করে হচ্ছে প্রশাসন। এখন যদি সরকার প্রশাসনকে নির্দেশ দেয় যে আপনারা ঘটনাগুলো অনুসন্ধান করুন, তাহলে কি পুলিশ সুপার নামবে? আপনারা জানেন না যে যাদের উপর হামলা হয়েছে তাদেরকে আমরা বললাম, লালমনিরহাটে হাতিবান্ধায় 19টা পরিবারকে বললাম আপনারা জিডি করেন। যেহেতু এটা ধর্তব্যরা শুনছি, তার মানে কি করতে হবে? মামলা। ওরা মামলা করতে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? এই স্বাধীন রাষ্ট্রে যখন কারোর উপর হামলা হয়, কেন সেটা ভয় পাবে? তার মানে এই সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জান মাল নিরাপত্তা রক্ষা ব্যর্থ। সোজা কথা আমার। সামনে দুর্গাপূজা আসছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আপনাদের সংখ্যালঘুদের মধ্যে কি ধরনের নিরাপত্তাহীনতা আপনারা ভুগছেন কিনা? আর দুর্গাপূজা নিয়ে অনেক ধরনের রিউমার আমরা শুনতে পাচ্ছি, এবার বাংলাদেশে দুর্গাপূজা করতে দিবে না, এটা এক ধরনের গুজব ছড়ানো হয়েছে। এই বিষয়ে আপনি যেহেতু সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধি হিসেবে আপনার বক্তব্য কি? সুন্দর প্রশ্ন করছেন যে দুর্গাপূজা সম্পর্কে আমাদের বক্তব্য কি। দেখেন, আমরা যখন নীলফামারী জেলায় গিয়েছি, নীলফামারী জেলায় আমরা জলডাঙ্গায় যখন গিয়েছি, সেখানে সাধারণ সনাতনীদের সাথে যখন আমরা বসেছি একটি মন্দিরে, তারা কিন্তু বলতেছে আমরা দুর্গাপূজা করবো না। কেন করবো না? যেহেতু আমরা তাদের সন্তানের মতো, তারা আমাদেরকে যেভাবে কথা সুন্দরভাবে মনের কথা বলতে পারে, অন্য কারো কিন্তু বলতে পারে না। তারা বলতেছে আমাদের মধ্যে ভয় কাজ করে, আমাদের উপর যে হামলা হবে না এর কোনো নিশ্চয়তা নাই। শুধু আমরা কেন এই ধরনের ফ্যাশনের মধ্যে যাব? তো দুর্গাপূজায় যে হামলা হতে পারে এটা রিমান্ড, হামলা হবে এটা হতে পারে অবশ্যই। সেই জন্য আমাদের প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রশাসন যদি না থাকে আমাদের পক্ষে সম্ভব না। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছে? মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে পাহারা দিতে হবে। কেন? আমার দেশের সামরিক বাহিনী কোথায়? আমার দেশের পুলিশ প্রশাসন কোথায়? আমার দেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনী থাকতে কেন আমার মাদ্রাসার ছাত্রদের ভাইদেরকে পাহারা দিতে হবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশটিকে এটা প্রশ্ন করতে চাই। তার মানে এই রাষ্ট্র, এই সরকার, এই রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণ ব্যর্থ। সোজা কথা। তাহলে সামনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজা যাতে স্বতঃস্ফূর্তভাবে হয়, উৎসব মুখর পরিবেশে হয়, সেটার জন্য আপনাদের এই যে আন্দোলন আপনারা যে করেছেন তাদের বক্তব্য কি, আপনারা কি চান এখন সরকারের কাছে? আমরা যেহেতু দেখেন, আমরা তো সংখ্যালঘু সম্প্রদায়ের, যেহেতু আমরা নিজেরা হিন্দু, আমরা চাই এই স্বাধীন দেশের দুর্গাপূজা শান্তিভাবে পালন করতে। আমরা সেই 2021-এর মতো রক্তাক্ত স্মারক সেই কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে একটা তুচ্ছ ঘটনাকে, গদা ইকবালের কাহিনীকে ধরে যেভাবে সারা বাংলাদেশে দুর্গা মণ্ডপের উপর হামলা চলমান করেছে, আমরা দেখি সেটা বিচার হতে বলে যে তারা পাগল, এই বলে চালিয়ে দেয়। আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলন ঠিক করেছি যে আমরা একটা টিম গঠন করব, যাদের কাজ এই পুরো বাংলাদেশে কতগুলো মণ্ডপে পুজো হচ্ছে সেই আমাদের প্রতিনিধি একজন একজন করে বরাদ্দ থাকবে। যদি কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তো সেটিকে কত সহজে প্রশাসনের মাধ্যমে, পুলিশ সুপারের মাধ্যমে আমরা সেটা সমাধান করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এই স্বাধীন দেশে যেরকম মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পারে, সুন্দরভাবে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারে, আমরা চাই আমরা দুর্গাপূজা আমরা নিরাপত্তা সম্পূর্ণ নিরবিঘ্নভাবে আমরা পালন করতে চাই। কেন আমাদের নিরাপত্তা দিবে? এই স্বাধীন দেশে কি একটা রাষ্ট্রে কি এটা কলঙ্ক না যে একটা নিরাপত্তা দিয়ে একটা বিশেষ ধর্মের অনুষ্ঠান আয়োজন হবে?